শান্ত করুণ মুখে ডানে বানে মাথা নাড়ল। অভিক মোক্ষম সুযোগ পেয়ে সজোরে একটা লাথি মারল শান্তর পায়ে। বিদ্রুপের সুরে বলল, নিচে হলো আজ তো একটা বাপ্পারাজ, প্রেম করার আগেই সেকা খেয়ে বসে আছে। সে এসেছে আবার আমাকে জ্ঞান দিতে। তুই যে কলরবের বর্তমান বউ অর্থাৎ আমাদের ভাবের পেছনে লাইন দিচ্ছিলি, সেই কথা কি আমরা কেউ জানি না ভেবেছিস? নষ্ট কোথাকার। কলরব ধমকে বলল, আমি তোরা শান্ত, যদি কোনো কাজের উপায় থাকে তো বল, নয়তো আমাকে নিজের মতো ভাবতে দে। শান্ত আত্মবিশ্বাসের সাথে বলল, আমি তো সেটাই বলার চেষ্টা করছি। শোন, আমরা আঙ্কেলকে বলবো যে অবিক কাল রাতে আত্মহত্যার করার চেষ্টা করেছিল, কারণ ওর প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। আর বন্ধু হিসেবে তুই আর আমি সারা রাত ওর পাশে থেকে ওকে সামলিয়েছি। এই গল্পটা বিশ্বাসযোগ্য হবে, আর অন্তত কিছুটা রেহাই পাওয়া যাবে। কি বলিস? কি ভালো আইডিয়া দিয়েছি, তাই না? অভিক মুখ বাঁকিয়ে প্রতিবাদ করল, এটা চরম ফালতু একটা আইডিয়া। আঙ্কেলের সামনে আমার অসম্মান হয়ে যাবে। কি অবস্থা হবে ভেবে দেখেছিস? অনন্ত পাশ থেকে ফিক করে হেসে দিল। যার সম্মান নেই তার আবার কিসের আত্মসম্মান? আইডিয়াটা কিন্তু মন্দ না। বন্ধুর বিপদে এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবে না? তাহলে তুই কর না, নয়তো শান্ত করুক। শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের দিয়ে যদি হতো তাহলে তো হয়ে যেত। একটু পরিস্থিতিটা বোঝ ভাই। অভিক না বলতে গিয়েও থেমে গেল। তার নজর পড়ল কলরবের অসহায় দুটি চোখের দিকে। কলরব নিঃশব্দেই যেন চোখের ভাষায় মিনতি করছে, প্লিজ বন্ধু বাঁচা। অভিক আর না পেরে বিরক্ত হয়ে বলে উঠল, একদম ওভাবে তাকাবি না কলরব। ধ্যাত, ঠিক আছে, যা খুশি বলিস। মুহূর্তেই কলরব, শান্ত আর অনন্তর মিলিত অট্টহাসিতে ঘরটা মুখরিত হয়ে উঠল। সেই সাজানো ছক অনুযায়ী কলরব ফিরিয়ে এলো আন্তাসাদের বাড়িতে। সাথে করে শান্তকেও নিয়ে এলো সাক্ষী হিসেবে। ড্রয়িং রুমে পা রাখতেই মুখোমুখি হলো আরশাদ তালুকদার আর কাব্যের। ওরা আত্মাসাদের সাথে আলোচনায় মগ্ন ছিল। কলরব তাদের সাজানো গল্পটা বেশ গুছিয়ে বলল, কিভাবে বন্ধুর জীবন বাঁচাতে সে সারা রাত ব্যস্ত ছিল। শান্তও পাশে থেকে বন্ধুত্বের মহিমা কীর্তন করল। আরশাদ তালুকদার শেষ পর্যন্ত খুব একটা কড়া কথা বললেন না। তিনি কাব্যকে নিয়ে চলে গেলেন। নিজানাকে নিয়ে কালী কলরবকে বাড়ি ফেরার নির্দেশ দিয়ে গেলেন। কলরব বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। ঘরে ঢুকে দেখলো নিজানা ল্যাপটপ কোলে নিয়ে খাটে বসে আছে, পাশে কুহু। কলরবকে দেখা মাত্রই কুহু চঞ্চল হয়ে উঠল। ওই তো ভাইয়া চলে এসেছে। কোথায় মরেছিলি তুই সারা রাত? কলরব বিরক্তিতে মুখ কুঁচকালো। তোকে সব কৈফিয়ত দিতে হবে? কে তুই? দূর হ সামনে থেকে। কুহু মুখ ভেঙিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। নিজানা স্থির দৃষ্টিতে কলরবের দিকে তাকালো। সারা রাত দুশ্চিন্তায় আর নিজের জীবনের অনিশ্চয়তার কথা ভেবে সে এক ফোঁটা ঘুমাতে পারেনি। অথচ কলরবের চোখে মুখে তার বিন্দুমাত্র ছাপ নেই। কলরব নিজানার দিকে একবার ফিরেও তাকালো না। অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে ব্যাগ থেকে জামা কাপড় বের করে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। নিজানা লক্ষ্য করলো, কলরব যখন কাপড় বের করছিল তখন তার ফোনটাও ব্যাগ থেকে বের করে বিছানায় রেখে গেছে। নিজানা একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার আর বুঝতে বাকি রইল না যে কেন সারা রাত একবার ফোন করার পরেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সকাল থেকেই তালুকদার বাড়িতে ব্যস্ততার ধুম পড়েছে। বাজারের থলি উপচে পড়ছে তাজা শাকসবজি আর রকমারি রান্নার জিনিসে। নবনী আর মিলু মিলে সেইগুলো গুছিয়ে রাখছিল। ড্রয়িং রুমে অলেখা কিছুটা মুখ ভার করেই বসে আছে। পাশে বসে মাঝা অনুচ্চর স্বরে গল্প করে তার মন ভোলানোর চেষ্টা করছে। হঠাৎ সেই নিস্তরঙ্গ শান্ত পরিবেশে মৌনিতার তীব্র চিৎকার শোনা গেল। এ কি কাণ্ড করছো তোমরা? চিৎকার শুনে সবাই আতঙ্কে তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে ঢুকলো। সেখানে পা রাখতেই সবার চক্ষু চড়ক গাছ। ড্রয়িং রুমের নির্ভীকতা নিমিষেই উধাও হয়ে গেল দৃশ্যটা দেখে। রান্নাঘরের মেঝেতে দিয়া, ইহান আর ইভান একাকার হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগেই মিলু এক কাঁচি ডিম এনে রেখেছিল ফ্রিজে তোলার অপেক্ষায়। তার অর্ধেক এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। হলুদ কুসুম আর সাদায় মেঝেময় এক বিচ্ছিরি অবস্থা। দিয়া আর ইহানের হাতেও তখনও ভাঙা ডিমের অবশিষ্টাংশ লেগে আছে। কেবল ইভান একপাশে অপরাধ বোধ আর বিরক্তি নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে। নবনী দ্রুত এগিয়ে গিয়ে বলল, এসব কি করেছো তোমরা? এভাবে এতগুলো ডিম কেন ফাটালে? দিয়া হাসি মুখে উত্তর দিল,
তুমি জানো মাম্মা, ইভান বলেছে ডিম থেকে নাকি বাচ্চা হয়। তাই ইয়ান আর আমি মিলে অনেকক্ষণ ধরে ডিমগুলো থেকে বাচ্চা বের করার চেষ্টা করছি, কিন্তু দেখো কোথাও কোনো বাচ্চা নেই। ইহানও তড়িৎ দিয়ার সুরে সুর মিলালো। হ্যাঁ চাচি, ইভান কিশোরের না, ও আমাদের একদম মিথ্যা কথা বলেছে, শব্দ সুর। ইভান বিরক্তি চোখে দুই ভাই বোনের দিকে তাকালো। সে বইয়ের পাতায় পড়ছিল ডিম থেকে বাচ্চা হয়। উত্তেজনার বশে সেটা দিয়া আর ইহানকে বলতেই যে এমন একটা প্রলয়কাণ্ড ঘটে যাবে তা সে ঘূর্ণাক্ষরেও ভাবেনি। ইভান গম্ভীর কণ্ঠে বলল, তোরা দুজন আস্ত বন্ধু, আমি মোটেও মিথ্যা বলিনি। ডিম থেকেই বাচ্চা হয়, কিন্তু সেটা কি আর এভাবে আছাড় মেলে ফাটালে হয়? বোকা কোথাকার, আমি ঠিক বলেছি না আম্মু? মৌনিতা তখন কিংকর্তব্য বিমূঢ়। চোখের সামনে এতগুলো ডিম নষ্ট হওয়ার শোকে সে প্রায় দিশেহারা। ইহানের দিকে তাকিয়ে ধমক দিয়ে উঠল, তোরা কি কাণ্ড করলি বলতো? ইহান, তোকে না বারণ করেছিলাম রান্নাঘরে ঢুকতে? কতগুলো ডিম এক নিমেষে সাবার করে দিলি। আল্লাহ, এই ছেলেটাকে নিয়ে আমি এখন কি করব? মায়ের ধমক খেয়ে ইহান এক দৌড়ে রান্নাঘর থেকে পালালো। তার পিছু পিছু ইভানও প্রস্থান করলো, কিন্তু দিয়া নড়ল না। সে নিজের ছোট্ট দুই হাত কোমরে বেঁধে পিকের মতো দাঁড়িয়ে রইল। নবনী, মিলু আর মৌনিতা মিলে যখন মেঝে পরিষ্কার করতে শুরু করলো, তখনও দিয়াকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৌনিতা বলল, তোর আবার কি হলো? ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? দিয়া অত্যন্ত গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, চাচি, তুমি কি জানো না চিটিং করা একদম ভালো কাজ নয়? মৌনিতা আকাশ থেকে বলল, আমি আবার তোর সাথে কোথায় চিটিং করলাম? এই যে করলা, তুমি ছেলেদের নিয়ে কি করবে সেটা আল্লাহকে কেন জিজ্ঞেস করলে? তুমিও কি চাচুর মতো কিছু জানো না? মৌনিতা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। দিয়ার এমন কথায় হাসির রোল উঠল রান্নাঘরে। দিয়া কারোর দিকে না তাকিয়ে নিজের ভঙ্গিতে হেঁটে ওখান থেকে বেরিয়ে গেল। বিকেল 5টায় রাঙা রোদ্দুর জানালার কাজ ভেদ করে রুমের কার্পেটে লুটোপুটি খাচ্ছে। সোফায় বসে নবনী দিয়ার চুলগুলো বেঁধে দিচ্ছিল। মা মেয়ের খুনসুটি আর খিলখিলে হাসিতে ঘরটা প্রাণবন্ত। ঠিক সেই মুহূর্তেই দিব্যের প্রবেশ। দরজার শব্দ পেতেই হাসির কলরব স্তব্ধ হয়ে গেল। দুজনেই হঠাৎ কেমন আড়ষ্ট আর চুপচাপ হয়ে গেল। দিব্যের তীক্ষ্ণ নজর এড়ালো না কিছুই। দরজার উপাস থেকে সে স্পষ্ট শুনেছে তাদের উচ্ছল কণ্ঠস্বর, অথচ তাকে দেখা মাত্রই এই নীরবতা। সে গায়ের কোটটা আলগা করে সোফার একপাশে রেখে গম্ভীরতা বজায় রেখেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে আসতেই দেখল মামির মধ্যে ইশারায় কোনো এক গোপন সলাপ পরামর্শ চলছে। দিয়া চোখ নাড়িয়ে নবনীকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, আর নবনী মাথা নেড়ে সায় দিচ্ছে। দিব্য তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতেই বাঁকা চোখে চেয়ে শুধালো, কি চলছে এখানে? কোনো বিশেষ ষড়যন্ত্র? সরাসরি কি আমাকে কিছু বলবে কি? দিয়া সোফা থেকে লাফিয়ে নামলো। তারপর সে নিজস্ব ভঙ্গিতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আধো আধো কণ্ঠে বলল, পাপ্পা, অনেক দিন হয়ে গেছে দিয়া কোথাও ঘুরতে যায় না। দিয়া এবার পার্কে যেতে চাই, মাম্মাকে সাথে নিয়ে অনেক অনেক ঘুরতে চাই। দিয়া তো মাম্মার সাথে কখনো কোথাও বেড়াতে যায়নি। দিব্যের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। সে ধীরস্থিরভাবে বলল, হ্যাঁ, সেটা তো অবশ্যই হওয়া উচিত। দিয়া যখন বলেছে তখন তো আমাদের যেতেই হবে। তবে মাম্মা, আজ নয়, আমরা বরং কাল যাই। পাপ্পাকে যে আজ একটু পরে আবার জরুরি কাজে বের হতে হবে। দিয়া গাল ফুলিয়ে জেদ ধরল, না, আমি আজকেই যাব, এখনই যাব। নবনী নরম গলায় বোঝাতে লাগলো, শোনা, পাপা তো বলছে কাল নিয়ে যাবে, কেন এমন জেদ করছো? তার চেয়ে এক কাজ করি, আজ বরং আমি আর তুমি গিয়ে ঘুরে আসি। পাপার তো অনেক জরুরি কাজ আছে, তাই না? দিয়া মানল না। নবনীর হাত জড়িয়ে ধরে সজোরে মাথা নেড়ে বলল, না, আমি তোমাদের দুজনের সাথেই ঘুরবো, আর সেটা আজকেই। মাম্মা, পাপা দিয়ে আজকেই যাবে। নবনী এবার মহা মুশকিলে পড়ল। দিব্য যখন বলছে কাজ আছে, তখন নিশ্চয়ই সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, নয়তো দিব্য তালুকদারের কাছে তার কলিজার টুকরো মেয়ের চেয়ে বড় আর কী বা হতে পারে। নবনী দিয়ার মন ভোলাতে আবারও চেষ্টা করলো, শোনা, তুমি কি আমাকে ভালোবাসো না? শুধু মাম্মার সাথে গেলে কিন্তু অনেক বেশি মজা হবে। আমরা বরং ইহান, ইভান আর চাচিকেও সাথে নেব, কি বলো? দিব্যের নবনীর দিকে চেয়ে বলল, তোমাদের একা যাওয়ার দরকার নেই, আমি তো বললাম কাল নিয়ে যাব।
দিয়ে মিছিমিছি জেদ করো না মাম্মা, তুমি তো পাপ্পার গুড গার্ল, তাই না? দিয়া দুই পাশে প্রবল বেগে মাথা নেড়ে বলল। তবে আমি শুধু মাম্মার সাথে যাব, আজই যাব। দিব্যের অনিচ্ছা সত্ত্বেও শেষমেশ সম্মতির মাথা নাড়তে হলো। মেয়ের আবদার অগ্রাহ্য করার সাধ্য তার কোনো কালেই ছিল না। সে কিছুটা গম্ভীর স্বরেই বলল, সাবধানে যাও, আমি বরং কাইফকে বলে দিচ্ছি ওই তোমাদের ঘড়িয়ে আনবে। দিয়ার খুশিতে তখন আটখানা অবস্থা। এক মুহূর্ত দেরি না করেই সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল ইহান আর ইভানকে এই সংবাদটা দেওয়ার জন্য। দিব্য ড্রয়ার থেকে ল্যাপটপটা বের করে খাটের এক কোণে বসলো। নবনী লক্ষ্য করলো আজকে দিব্য যেন অন্য দিনের চেয়েও খানিকটা বেশি গম্ভীর। সেই গম্ভীর্যের আড়ালে দুশ্চিন্তার কোনো ছাপ আছে কিনা তা নবনীর সাধারণ চোখে ধরা পড়ল না। সে খুব একটা গুরুত্ব না দিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। হঠাৎই শান্ত ঘরটায় দিব্যের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। ওটা রাখো, অন্য একটা পড়ো। নবনী থমকে দাঁড়ালো। কয়েক পলক শাড়িটার দিকে তাকিয়ে নিশ্চিত হলো কথাটা তাকে বলা হয়েছে। কিন্তু কেন? শাড়িটাতে কোনো খুঁত ছিল নাকি দিব্যের পছন্দের তালিকায় ওটা নেই? সে কোনো প্রশ্ন না করে বোকার মতো দুই পাশে মাথা নেড়ে শাড়িটা যথাস্থানে রেখে দিল। দিব্য ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে আচমকা প্রশ্ন করলো, নবনী, তুমি কি ড্রাইভ করতে পারো? নবনী অবাক হয়ে ফিরে তাকালো। না তো, কেন বলুন তো? তোমার ড্রাইভিং শেখা উচিত। নবনীর কৌতূহল বাড়ল। কিন্তু হঠাৎ কেন? দিব্য সেই কেনর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সংক্ষেপে বলল, আমি সব ব্যবস্থা করে দেব, যত দ্রুত সম্ভব শিখে নিও। তাছাড়া লাইসেন্সের একটা ব্যাপার আছে। আর হ্যাঁ, বাইরে দেওয়ার দিকে খেয়াল রেখো। কথাটা শেষ করেই দিব্য ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। আলমারি থেকে নিজের পোশাক বের করলো। নবনীর খুব ইচ্ছে করছিল একবার সাহস করে জিজ্ঞেস করতে, কোথায় যাচ্ছেন আপনি? এত জরুরি কি কাজ? কিন্তু এক অজানা দ্বিধা আর সংকোচ তার কণ্ঠ রোধ করে দিল। আকাশের মেজাজ আজ বেশ ভারাক্রান্ত। সন্ধ্যা থেকেই ঝড়ো বাতাস বইছিল, তবে কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জানলার বাইরে প্রকৃতির এই রুদ্র রূপ আর ঘরের ভেতরে বিরাজমান এক নিবিড় নিস্তব্ধতা। দীপু যখন ঘরে ফিরল তখন সে বৃষ্টির পানিতে সিক্ত, জুবুথুবু অবস্থা। ঘরে ঢুকেই তার নজর গেল বিছানার দিকে। দেখল নবনী আর দিয়া পাশাপাশি অঘরে ঘুমাচ্ছে। নবনীকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঘুমাতে না চেয়েও অনাকাঙ্ক্ষিতভাবেই তন্দ্রায় ডুবেছে। অপেক্ষা কি তবে তার জন্যই ছিল? নবনীর শান্ত ঘুমন্ত মুখখানি দেখে দিব্যের বুকের ভেতরটা এক অজানা স্বস্তিতে ভরে উঠল। সে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে ভেজা কাপড় বদলে নিল, কিন্তু দরজা মৃদু শব্দেই নবনী আলগা ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসতেই সে দেখল দিব্য সেক্ত চুলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। এই মাঝরাতে দিব্যকে ভেজা অবস্থায় দেখে নবনীর কিছুটা বিচলিত হয়ে শুধালো, আপনি কখন এলেন? দিব্য কিছুটা অপ্রস্তুত বোধ করল, যদিও সে জানে নবনী তাকে জেরা করবে না। তবু এই অসময়ে ফেরা নিয়ে একটা ব্যাখ্যা দেওয়াটা হয়তো তার অধিকারের মধ্যেই পড়ে। দিব্য স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, এই তো কিছুক্ষণ হলো এলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই একদম ভিজে গিয়েছিলাম। তুমি ওভাবে কেন শুয়েছিলে? ঠিকঠাক মতো ঘুমিয়ে পড়তে পারতে। নবনী তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। আপনি আসার পর আমায় ডাকলেন না কেন? দিব্য তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে নির্লিপ্ত গলায় জবাব দিল, ডাকার কি আছে, তুমি ঘুমাচ্ছিলে, তাই ডিস্টার্ব করাটা ঠিক মনে হয়নি। আপনি এখনো খাননি মনে হয়। আমি কি খাবারটা গরম করে নিয়ে আসবো? দিব্য মাথা নেড়ে বাধা দিয়ে বলল, এখন আর কষ্ট করে খাবার আনতে হবে না, রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো। নবনী কোনো কথা বাড়ালো না, তবে দিব্যের বারণও কানে তুলল না। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। দিব্য অবাক হয়ে তার চলে যাওয়ার পথের দিকেই তাকিয়ে রইল কিছুক্ষণ। অল্প পরেই নবনী খাবারের থালা গুছিয়ে ঘরে ফিরল। দিব্য সোফায় বসেছিল, নবনী টেবিলের উপরে খাবারগুলো সাজিয়ে রাখলো। দিব্য আর দ্বিরুক্তি না করে খাওয়া শুরু করলো। পরিবেশটা সহজ করতে সে নিজেই কথা বলল, তোমাদের ঘোরাঘুরি কেমন হলো? ঠিকঠাক মতো ঘুরছো তো? দিয়া নিশ্চয়ই খুব মজা করেছে। নবনী লক্ষ্য করলো দিব্যের কণ্ঠস্বরে কেমন একটা সূক্ষ্ম সংকোচ। সে ধীর স্থিরভাবে বলল, ঘোরাঘুরি ঠিকঠাকই হয়েছে, তবে আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। দিব্য যেন আগে থেকে এই প্রশ্নটা আজ করতে পেরেছিল। সে খাবারের গ্রাস মুখে তোলার আগেই দ্রুত বলে উঠল, আসলে একটা জরুরি মিটিং ছিল, ক্লায়েন্ট ফরেনার, তাই সময়টা হাতে ছিল না।
আর আকাশের অবস্থা তো দেখছোই, ঝড় বৃষ্টির তাণ্ডবে আটকে গিয়েছিলাম। এই কারণেই ফিরতে একটু দেরি হলো আর কি। খেতে খেতে অত্যন্ত নির্বিকার ভঙ্গিতেই কথাগুলো বলল দিব্য। নবনী যেন মুহূর্তের জন্য বোকা বনে গেল। সে কি আদৌ এসব কৈফিয়ত চেয়েছিল? লোকটা নিজের মনেই একটার পর একটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, অথচ নবনীর জিজ্ঞাসা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে কিছুটা অপ্রস্তুত হয়েই বলল, আমি তো এসব জানতে চাইনি, আপনি আমাকে অযথা কৈফিয়ত দিচ্ছেন। দিব্য শান্ত চোখে নবনীর দিকে চাইল, ধীর স্থির গলায় বলল, প্রয়োজন মনে হলো তাই বললাম। তা তুমি ঠিক কি জানতে চাইছিলে? আপনার কাছে কি আপুর কোনো ছবি নেই? কথাটা শুনে দিব্যের হাত থমকে গেল। অত্যন্ত স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সে পাল্টা প্রশ্ন করল, অবনীর ছবি? হঠাৎ এ প্রশ্ন কেন? আমি আসার পর থেকে বাড়ির কোথাও কোনো তার চিহ্ন দেখিনি আমি, তাই জিজ্ঞেস করলাম। এমনকি দিয়াও জানে না তার জন্মদাত্রী অন্য কেউ। সে আমাকেই নিজের মা বলে মনে করে, নিজের মা বলে চেনে, কারণ সে তার আসল মাকে কখনো দেখেইনি। দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমি কখনো চাইনি দিয়া ওর মায়ের অভাব বোধ করুক, তাই আমি ওকে নবনের কথা বলিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমিও চাই দিয়া আজীবন আমাকেই নিজের মা ভাবুক, কিন্তু এটা কি আপুর প্রতি অন্যায় হবে না? নবনীর কণ্ঠে বিষণ্ণতা ফুটে উঠল। দিব্যের ঠোঁটের কোণে মৃদু একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, কি আজে বাজে কথা বলছো নবনী? তাছাড়া তুমি তো জানো মৃত মানুষের ছবি এভাবে ঘরে ঝুলিয়ে রাখা সবসময় ঠিক নয়। আর দিয়াকে এসব বলে ওর শৈশবটা কেন জটিল করবো? আমি চাই না এসব জেনে মন খারাপ করুক। দেখুন, আমি বলতে চাইছি। তুমি খেয়েছো? দিব্যের গম্ভীর কণ্ঠস্বর নবনীর কথা কেড়ে নিল। নবনী ডানে বায়ে মাথা নেড়ে না সূচক উত্তর দিতেই দিব্য নিজের প্লেট থেকে এক লোকমা খাবার নবনীর মুখের কাছে বাড়িয়ে ধরল। নবনী যেন আকাশ থেকে পড়ল। বিস্ময় ভরা চোখে সে দিব্যের দিকে চাইল। মুহূর্তের জন্য তার সব যুক্তি আর কথা যেন হারিয়ে গেল। দিব্য পুনরায় ইশারা করে বলল, কি হলো, হা করো। এভাবে রাত অবধি না খেয়ে বসে থাকার কোনো মানে হয় না। আমার কাজ বা পরিস্থিতির প্রয়োজনে মাঝে মধ্যে এমন দেরি হতে পারে, তাই বলে তুমি না খেয়ে থাকবে না। নিজের মতো খেয়ে ঘুমিয়ে যাও, মনে থাকবে। নবনী মাথা নাড়ল। অতপর বিনা বাক্যেই সেই লোকমাটি গ্রহণ করল। এরপর আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। খাওয়া শেষে নবনী যখন প্লেটগুলো রাখতে বাইরে বের হলো, তখন কিছু শোরগোল আর উচ্চস্বরে কথা বলার আওয়াজ তার কানে এলো। মনে হলো আফতাব তালুকদার প্রচণ্ড রেগে কাউকে তিরস্কার করছেন। নবনী দ্রুত ঘরে ফিরে এসে দেখল দিব্য বিছানায় আধশোয়া হয়ে আছে। সচরাচর দিয়া তাদের মাঝখানে থাকলেও গত রাত থেকে সেই অভ্যেসে কিছুটা পরিবর্তন এসেছে। নবনীর চিন্তিত মুখ দেখে দিব্য কৌতূহলী চোখে শুধালো, কি হয়েছে? কোনো সমস্যা? আরো কিছু কি বলতে চাও? নবনী ধীর পায়ে বিছানায় উঠে বসল। ঘরের মেইন সুইচ টিপে আলোটা নিভিয়ে দিয়ে দিব্যের পানে চেয়ে বলল, ছোট চাচু খুব রাগারাগি করছেন, বোধহয় কায়েব ভাইয়ের সাথে কোনো বিষয়ে তর্কে জড়িয়েছেন। নবনী বালিশে মাথা রাখতেই দিব্য চট করে ওর উপরে ঝুঁকে এলো। অবাক কণ্ঠে বলল, বলছো কি কাপের সাথে? এটা তো অবিশ্বাস্য। নবনীর হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়ল। আচমকাই চমকেছেও। বিমূঢ় হয়ে সে শুধু মাথায় নাড়ল। দিব্যের যেন বিশ্বাসই হচ্ছে না। সে বিড়বিড় করে বলল, কাব্য হলে না হয় মারা যেত, কিন্তু কাইফ তো ওনার চোখের মরে। তুমি জানো ঠিক কোন বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে? না তো, আমি ওভাবে শোনার চেষ্টা করিনি। বেশ করেছ। অন্যের কথা হারি পেতে শোনা ব্যাড ম্যানার্স। আচ্ছা না বলি, আজকে যদি আর একটু বিরক্ত করি তবে কি রাগ করবে? মাথাটা আজও খুব ধরেছে, বৃষ্টির কারণে হয়তো জ্বরও আসতে পারে। নবনী অন্ধকারে ঠোঁট টিপে হাসল, তবে সেই হাসিটা সযত্নেই আড়াল করল। ঘুরে শুয়ে দিব্যের কপালে আর চুলে নিজের নরম আঙুলগুলো ডুবিয়ে দিল। মুহূর্তের মধ্যেই দিব্য দুই হাত জড়িয়ে ধরল নবনীর মেদহীন চিপচিপে কোমর। আর একটু নিবিড়ভাবে নবনীকে নিজের কাছে টেনে নিয়ে কাঁধের কাছে মুখ গুজে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। নবনীর শরীর যেন মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে এলো। বুকের ভেতরটা অনিয়ন্ত্রিত, ঝড়ের মতো কাঁপছে। দিব্যের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে সর্বাঙ্গীর শিহরণ বয়ে গেল। দুজনের মাঝে এক নিমিষেই সব চিন্তা আর শব্দ নিস্তব্ধ হয়ে গেল সেই বর্ষণমুখর রাতে। পরদিন ভোরের আলো ফুটতেই তালুকদার বাড়িতে নিজানাকে নিয়ে হাজির হলো কলরব। নিজানার বুকের ভেতরের অভিমানে ঠাসা এক বিশাল পাহাড় জমে থাকলেও মুখ ফুটে কিছু বলার আগ্রহ তার অবশিষ্ট নেই। কোন অধিকারেই বা বলবে? কলরব তো কেবল তার সাথে নয়,
আন্তাসা কিংবা কুহুর সাথেও সৌজন্যের সীমা ছাড়িয়ে বিয়ারবতা করে চলেছে। গাড়ির চাকা থামতেই নিজানা আর কুহু গুমোট মুখ করে বাড়ির দিকে পা বাড়ালো। কলরব গাড়িটা নির্দিষ্ট জায়গায় রেখে যেই না ভিতরে ঢুকতে যাবে অমনি মুখোমুখি হলো কায়েফের। কায়েফের দুই চোখের দৃষ্টি আজ তলোয়ারের মতো ধারালো। সেই স্থির চোখে কলরবের দিকে চেয়ে রইল। কলরবের মনে হলো সেই চাহনিতে মিশে আছে একরাশ বিষাক্ত বিদ্রুপ। কায়েফ তাকে অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই কলরব সাহস করে ওর পথ আগলে দাঁড়ালো। কায়েফ ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করতেই কলরব নিচু স্বরে বলল, কায়েফ, একবার শোন ভাই, আমি আসলে বাক্যটি শেষ করার অবকাশ পেল না কলরব। তার আগেই কায়েফের শক্ত কঠিন হাতের এক প্রচণ্ড ঘুষি আছড়ে পড়ল তার চোয়ালে। আকস্মিক এই আঘাতে কলরব ডাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। কোনো মতে নিজেকে সামলালো সে। আবারও মুখ তুলে চাইতেই কায়েফ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ওর শার্টের কলার খামচে ধরল। রাগে কায়েফের পুরো শরীর থরথর করে কাঁপছে। রক্তবর্ণ চোখে চেয়ে গর্জে উঠল, ভাই খবরদার, আর একবার যদি আমাকে ভাই বলে ডেকেছিস তবে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। কলরব পাথরের মতো নিস্পৃহ বোধ করল। সে যন্ত্রণাকে আমল না দিয়ে ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, আরো দুটো মার কায়েফ, তাতে যদি তোর মন শান্ত হয় তবে মার। আমি একটা শব্দ করব না, বিশ্বাস কর। শুধু আমার কথাটা একবার শোন। কলরবকে এক ঝটকায় দূরে ঠেলে সরিয়ে দিল কায়েফ। ঘৃণায় মুখ কুঁচকে বলল, কি বলবি তুই? তোর মতো বেইমানের মুখে কি আর কোনো কথা মানায়? আমি তোর একটু অজুহাতও শুনতে চাই না। আমার সামনে থেকে এখনই দূর হ, নয়তো আজ সত্যি তোকে খুন করে ফেলবো। কলরব পুনরায় পথ আটকে ছিল বলার চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারালো কায়েফ। প্রথমে একটা ঘুষি, অতঃপর তার উপরে আরও। কায়েফের প্রথম কয়েকটা আঘাত কলরব প্রায় সাদরেই গ্রহণ করে নিয়েছিল, নিজের অপরাধের প্রায়শ্চিত্ত ভেবে। কিন্তু কায়েফ যখন ক্রমশ হিতাহিত জ্ঞান হারিয়ে হিংস্র হয়ে উঠল, তখন আত্মরক্ষার তাগিদেই কলরব পাল্টা হাত চালিয়ে বসল। শৈশবের এমন দৃশ্য খুব পরিচিত তার। ছোটবেলায় কত শতবার তুচ্ছ খেলনা বা সামান্য খুনসুটি নিয়ে ওরা এইভাবে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আবার দিন শেষে সেই মারামারির ক্ষততেই ওরাই একে অপরকে মলম লাগিয়ে দিয়েছে। কলরবের অবচেতন মন ভেবেছিল আজকেও পরিস্থিতিটা তেমনই হবে, কিন্তু সে ভুলে গিয়েছিল সময় আর পরিস্থিতি মানুষের সম্পর্কের ব্যাকরণ বদলে দেয়। এটা শৈশবের কোনো ছেলে মানুষই লড়াই নয়, বরং এক জীবন্ত রক্তমাংসের নিজানা আছে কেন্দ্রবিন্দুতে। এখানে ভ্রাতৃত্বের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ভালোবাসা। মুহূর্তের মধ্যেই কুহু আর নিজানা হন্তদন্ত হয়ে সেখানে ছুটে এলো। দুজনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে গিয়ে নিজানার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার মনে হলো কলরব বুঝি এখনও সেই দাম্ভিকতা আর উগ্র মেজাজেরই আছে, যা দিয়ে সে কয়েকদিন ধরে সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে। অপমানে, ক্ষোভে আর একরাশ হতাশায় নিজানা নিয়ন্ত্রণ হারালো। আচমকা কলরবের গালে সজোরে একটা চড় বসিয়ে দিল। কায়েফ আর কলরব দুজনেই স্থির হয়ে গেল সেই আকস্মিকতায়। নিজানার রাগে কাঁপতে কাঁপতে ফুঁসে উঠে বলল, কি করছোটা কি তুমি? মাথা কি একদম খারাপ হয়ে গেছে তোমার? কাইফকে কেন মারছো? পাগল হয়ে গেছো তুমি? কলরব স্তব্ধ হয়ে গেল। বাড়ির আঙিনায় তখন তপ্ত রোদের চেয়েও বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছে। নিজানার চরটা কলরবের গালে শুধু আঘাত করেনি, তার পুরুষালী অহংকারে সজোরে ধাক্কা দিল। নিজের রক্তচক্ষু নিজানার উপরে স্থির করে গর্জে উঠল সে। হাউ ডেয়ার ইউ নিজান, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস হয় কি করে? ক্রোধের বশভূতি হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল কলরব। তার হাতটা যখন প্রতিশোধের নেশায় নিজানার গালের দিকে ধেয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা শক্তিশালী হাতের মুঠোয় তার কবজি বন্দী হলো। দিব্য কঠোর দৃষ্টিতে কলরবের দিকে তাকিয়ে তাকে এক ঝটকায় সরিয়ে দিল। ততক্ষণে ঘরের ভেতর থেকে অলেখা বেগম, কাব্য আর নবনী হন্তদন্ত হয়ে সেখানে এসে হাজির হয়েছে। অলেখা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগছে। কাব্য ছুটে এসে কলরব আর কায়েফকে খুঁটিয়ে দেখল। তার বিশ্বাসই হচ্ছে না যে এরা দুইজন হাতাহাতি করতে পারে। সে বিস্ময় ভরা কণ্ঠেই শুধালো, তোরা দুজন মারপিট করেছিস? সিরিয়াসলি? আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? কায়েফ নিজের শার্টের ধুলো ঝাড়তে ঝাড়তেই অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, ও নিজে থেকে গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে। ওর তো আজীবনের স্বভাবটা এটা। প্রথমে নিজে দোষ করবে, তারপর মেয়েদের মতো ন্যাকামি করে ভিকটিম সাজাবে।
কাইফের মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। শান্ত স্বভাবের কাইফ যে এতটা উগ্র হতে পারে তা কারোর পরিকল্পনাতেই ছিল না। কাব্য এবার ধমক দিয়ে উঠল, কায়েব, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। ও তোর বড় ভাই, তুই ওর গায়ে হাত তুলিস কি করে? কাইফ সামান্য হেসল অবজ্ঞায় সুরে বলল, বড় ভাই, মাই ফুট। কথাটা ছুঁড়ে দিয়ে সে হন হন করে বাড়ির বাইরে বেরিয়ে গেল। কাব্য রেগে তার পিছু নিতে চাইলে দিব্য তাকে থামিয়ে দিয়ে শান্ত হতে বলল। কাব্য গজগজ করতে করতে বলল, তুই আমাকে কেন থামাচ্ছিস? ওর ব্যবহারটা দেখলি? ছেলেটার মাথা একদম গেছে। কলরবকেও এভাবে মারতে পারলো? দিব্য একবার ম্লান চোখে কলরবের দিকে তাকিয়ে কাব্যকে মনে করিয়ে দিল, কলরবি বা এমন কি ধোয়া তুলছি পাতা? ওর নিজের গায়ে হাত তুলতে চাচ্ছিল। ওর স্পর্ধাটা একবার ভেবে দেখেছিস? আমার মনে হয় না কায়েফ কিছু ভুল করেছে। আমি থাকলে আমি একই কাজ করতাম, আরও খারাপ করতাম। কলরব আর কোনো তর্কে জড়ালো না। অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে সে বাড়ির ভেতরে চলে গেল। অলেখাও ব্যাকুল হয়ে ছেলের পিছু নিলেন। নিজানা এতক্ষণ একপাশে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়েছিল। দিব্য আলতো করে তার কাঁধে হাত রাখতেই সে ম্লান এক চিলতে হাসি ফুটিয়ে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। কাব্য দীর্ঘশ্বাস ফেলে অফিসের দিকে রওনা দিল। দিব্য, দিয়া আর নবনীকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও কলরবের ঘরে পা রাখতে হলো নিজানাকে। কপালে চিন্তার ভাঁজ নিয়ে ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা উটকো গন্ধ আর তার নসারঞ্জে আঘাত করল। সিগারেটের কটু গন্ধ বুঝতে পেরে ঘৃণায় নাক মুখ কুঁচকে এলো নিজানার। ঠিক তখনই তার নজরে পড়ল বেলকনিতে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কলরবকে। উৎকট গন্ধে আচমকায় কাশিতে দম আটকে এলো ওর। সেই শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালো কলরব। ওর চোখের রক্তাক্ত আভা দেখে নিজানার বুকের ভেতরটা হিম হয়ে এলো। কলরব হাতের সিগারেটটা অবজ্ঞা ভরে নিচে ফেলে দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো নিজানার দিকে। তীক্ষ্ণ ওই হিংস্র দৃষ্টিতে সে যেন নিজানার অস্তিত্বকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কলরবের ঠোঁটের এক পাশ ফুলে নীলচে হয়ে আছে। ফর্সা গালের নিচে লালচে আঘাতের দাগটা এখনও স্পষ্ট। এমন উন্মুক্ত চাহনির সামনে এক গভীর আড়ষ্টতা অনুভব করলো নিজানা। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কলরব তার সামনে থাকা দূর থাকের ড্রয়ারটার সজোরে এক লাথি বসালো। মুহূর্তেই সেটা উল্টে পড়ে এক বিকট শব্দ তুলল। নিজানা ভয়ে শিউরে উঠল। তার স্তম্ভিত চোখের সামনে কলরব দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, আমাকে মারলি তুই? এত সাহস কোথায় পেলি নিজানা? আমাকে চড় মেরে আবার আমারই ঘরে এসেছিস? তোরা সবাই মিলে আমাকে ঠিক কি পেয়েছিস বলতো? মুহূর্তে কলরব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে এক উন্মাদে পরিণত হলো। চোখের সামনে যা পেল ছোটোখাটো শোপিস ফুলদানি সব একের পর এক আছড়ে ফেলতে লাগলো নিজানার চারপাশে। কাচের চুরমার হওয়ার শব্দ আর কলরবের ক্রোধে নিজানা আতকে কুঁকড়ে গেল। তাকে স্বাভাবিক কোনো মানুষ নয়, বরং এক বদ্ধ পাগলের চেয়েও ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল। নিজানা চাইলেও ওখান থেকে পালানোর পথ খুঁজে পেল না। একসময় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে উঠল। কম্পিত গলায় অস্ফুট স্বরেই বলল, সরি কলরব, আমি বুঝতে পারিনি। আই এম সরি, প্লিজ স্টপ ইট। কলরব ক্ষণিকের জন্য থামল। পরক্ষণেই ঝড়ের বেগে এগিয়ে এসে নিজানার বাহুর শক্ত মুঠোয় পিষে ধরল। গর্জে উঠে বলল, এখন কেন সরি বলছিস? আমাকে যন্ত্রণায় দগ্ধ করতে পারলে তো তোর বরাবরই খুব আনন্দ হয়, তাই না? তবে এখন সেই যন্ত্রণার উল্লাসটা প্রাণ ভরে উপভোগ কর। আমি খুব কষ্টে আছি নিজানা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। জাস্ট এনজয় ইট। কলরবের মুঠির চাপে ব্যথায় নিজানার চোখ মুখ কুঁচকে এলো। কোনো প্রতিবাদ করতে পারল না, শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো। কলরব লক্ষ্য করলো নিজানা থরথর করে কাঁপছে। ওর দু চোখে ভয়, ফর্সা মুখটা আতঙ্কে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কলরব কিছুটা শান্ত হলো ঠিকই, কিন্তু নিজের দাম্ভিকতা বজায় রাখলো। নিজানাকে নিজের দিক থেকে এক ঝটকায় টেনে নিয়ে বলল, আজকের পর আর কোনোদিনই দুঃসাহস দেখাবি না, নয়তো এর পরিণাম হবে তোর কল্পনার চেয়েও ভয়াবহ। তুই তো বলেছিলি যে তুই আমার বিবাহিতা স্ত্রী, তবে তাই সবই। আর 10টা সাধারণ বাঙালি বউরা যেভাবে নুয়ে থাকে ঠিক সেভাবেই থাকবি। তোর কোনো পাণ্ডিত্য আমি আর সহ্য করব না। নিজানার ভেতরের পুঞ্জীভূত রাগের পারদ তুঙ্গে উঠল। কলরবের এই চরম অপমান আর আধিপত্য সহ্য করতে পারল না। আচমকায় সর্বশক্তি দিয়ে কলরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল,
আমি তোমার সরি ফেরত নিলাম। তুমি যদি ভেবে থাকো আমি তোমার বিবাহিত স্ত্রী বলে কোনো অবলা পতিব্রতা নারীর মতো তোমার পা ধরে থাকবো, তবে সেটা তোমার মস্ত বড় ভুল ধারণা কলরব। তুমি মাঝরাতে মদ্যপান করে মাতাল হয়ে ঘরে ফিরবে আর আমি তোমার জুতো খুলে দিব কিংবা চাদর টেনে দিব, এমন কাল্পনিক দৃশ্য স্বপ্নেও ভেবো না। আমি তেমন কিছুই করব না। বেশ করেছি তোমায় চর মেরেছি, প্রয়োজন হলে আরও 100 বার মারবো। অন্তত আমার মনে হচ্ছে তুমি এটারই যোগ্য। কলরব দাঁতে দাঁত পিষে বলল, একটা আস্ত গিরগিটি তুই নিজা না, আজ হোক বা কাল যাই হয়ে যাক না কেন তোর সাথে সংসার করার প্রশ্নই ওঠে না। জানিস তো কাক আর সঙ্গী হারালে দ্বিতীয়বার আর কখনো জোড়া বাঁধে না। ঠিক তেমনই আমার জীবনেও আমি তোকে কোনোদিন বউ হিসেবে মেনে নিতে পারবো না, কারণ আমি শুধু ইরাকেই ভালোবাসি। কথাটা তীরের মতো নিজানার হৃৎপিণ্ড ভেদ করে ওপাশে চলে গেল বোধ হয়। বুকের ভেতরটা তীব্র এক মোচড় দিয়ে উঠল তার, কিন্তু সে দমল না। ভেতরের সেই রক্তক্ষরণ আড়াল করে নিজের অশ্রু গিলে নিল নিজানা। ধীর স্থির পায়ে কলরবের একদম মুখোমুখি দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, কাকের সঙ্গী তো মরে যায়, তাই সে একলা থাকে, কিন্তু তোমার সঙ্গী তো মরে যায়নি। সে তো সে পড়ে গেছে অন্য কোনো ডালে, অন্য কারো সান্নিধ্যে। সে এখন দিব্যি ডানা ঝাপটাচ্ছে। এখন তাহার বিরহে যদি তুমি সারা জীবন সাধু সেজে একাকিত্ব উদযাপন করতে চাও তবে করো, আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। অবাক হচ্ছ? জানতে চাইবেন আমি কিভাবে জানলাম? ইটের দেয়াল থেকে প্লাস্টার চটে পড়া ছোট্ট এক কামরার ঘর, ওপরের মরচে ধরা ঢেউ খেলানো টিনের চাল। অযত্নে পড়ে থাকা ঘরটির সামনে জরাজীর্ণ একখানা নেম প্লেট ঝুলছে, যাতে বেশ জাঁকজমক করে লেখা 5 স্টার। মূলত এই ঘরটি তারুণ্যের আড্ডাস্থল, যা ওরা নাম দিয়েছে ক্লাব ঘর বা তাদের অফিস। বাইকে টায়ার পিষে দিয়ে একরাশ ধুলো উড়িয়ে ঘরটির সামনে এসে থামল কলরব। হন্তদন্ত হয়ে বাইক থেকে নেমেই ঝড়ের বেগে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। ভেতরে তখন অনন্ত আর শান্ত বেশ আয়েশ করে বসেছিল, কিন্তু কলরব কোনো ভূমিকা ছাড়াই বাঘের মতো গর্জে উঠে অনন্তর দিকে তেড়ে গেল। অনন্ত কলরবের এমন রুদ্র রূপ দেখে বিমড়ি খেল যেন। হাতের কাজ ফেলে এক লাফে চেয়ার থেকে উঠে শান্তর পেছনে গিয়ে আশ্রয় নিল। কলরব রক্তচক্ষু নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল, শান্তর পেছনে লুকিয়ে লাভ নেই শালা, বেরিয়ে আয়, তোর সাথে আজ আমার বোঝা পড়া আছে। অনন্ত কাচুমাচু মুখে শান্তর কাঁধের উপর থেকে মাথা বের করে কাঁপা কাঁপা স্বরেই শুধালো, কেন, তুই কি করবি শুনি? চুম্মা দেবো তোকে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেও অনন্ত দমল না। সে পুনরায় নিজেকে শান্তর আড়ালে লুকিয়ে নিয়ে করুণ সুরে দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন, তোর ঘরে কি বউ নেই? আমার মতো একটা মাসুম ছেলের সাথে সে। কলরব এবার দ্বিগুণ তেজে এগোতে নিতেই শান্ত 2 হাত বাড়িয়ে ব্যারিকেড তৈরি করলো। সে এতক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে তামাশাটা দেখছিল। বন্ধুদের এমন কাণ্ড কারখানা তার বোধগম্য হচ্ছিল না। কলরবকে থামিয়ে দিয়ে বিরক্ত হয়ে বলল, তোদের সমস্যাটা কি বলবি তো? সকাল সকাল এমন বাচ্চাদের মতো হাতাহাতি করছিস কেন? আর করব তুই আচমকা এমন অনন্তর উপর চড়া হচ্ছিস কেন? কি হয়েছে তোর? ঘরে কি বউ তোকে দিচ্ছে না? পর পুরুষকে চুমু খেতে চাচ্ছিস? কলরব একজোড়া অগ্নিদৃষ্টি ছুড়ে দিতেই শান্তর মুখের কথা যেন মুহূর্তেই মিলিয়ে গেল। নিজেকে সামনে নিয়ে সে শুকনো মুখে আধো আধো স্বরে বলল, আর আমি বলতে চাচ্ছি তুই এমন করছিস কেন? পাগলামি ছেড়ে আসল কথাটা বল না। কলরব দাঁতে দাঁত পিষে আক্রোশের সুরে বলল, অন্তকে জিজ্ঞেস কর, ওকে কে বলেছে নিজানার কাছে ইরার কথা পারতে? তোরা কি আদেও আমার বন্ধু, নাকি তলে তলে শত্রুতা করছিস? অনন্ত এবার শান্তর আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো। অপরাধী মুখে কাচুমাচু হয়ে বলল, ভাই, আমি তো সব তোর ভালোর কথা ভেবে করেছি, আসলে ভাবি। কে ভাবি? গর্জে উঠল কলরব। অনন্ত ভয়ে একেবারে চুপসে গেল। থতমত খেয়ে বলল, মানে ওই নিজানা ফোন করে ইরার ব্যাপারে খুঁটিনাটি জানতে চেয়েছিল। কেন ও তোকে বিয়ে করলো না, তোদের সম্পর্ক কতদিন ছিল, এসব আর কি। আমি ভাবলাম ওর বেইমানের কথাগুলো যদি ভাবির কানে যায় তবে সে তোর প্রতি একটু নরম হবে, মানে সহানুভূতি জন্মাবে আর কি। তোর মাথায় কি গোবর পড়া শালা? অনন্তর কথা শেষ হতে না হতেই শান্ত তার পায়ে সজোরে এক লাথি বসালো। বন্ধু মহলে অনন্তর পেট যে চালুনির মতো ফুটো তা সবাই জানা।
আর নিজানা কিনা জেরা করার জন্য এই পেট পাতলা ছেলেটাকেই খুঁজে পেল। কলরব একরাশ হতাশা নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। শান্ত এবার অনন্তর দিকে তাকালো, ধমক দিয়ে বলল, তোর কি সাধারণ কাণ্ড জ্ঞানটুকু কি লোপ পেয়েছে? এসব আজে বাজে কথা কেন বলতে গেলি? আস্ত এক নেকু কোথাকার। অনন্ত কৃত্রিম রাগ দেখিয়ে বলল, খবরদার আমাকে নেকো বলবে না। যাই হোক, ভুল যখন হয়ে গেছে তখন না হয় সরি বলছে। কলরব আবার গজগজ করতে করতেই বসা থেকে উঠে দাঁড়ালো। তিতিবিরক্ত নিয়ে ভয়ে বলল, আবার মেয়ে মানুষের মতো সরি আওড়াচ্ছে সত্য সামনে থেকে। কথা বলার জন্য আর কেউ ছিল না। ওই গিরগিটিটাকেই পেলি তুই, আমার বাপকে গিয়ে বলতিস, তাও বোধহয় এর চেয়ে ভালো হতো। কলরবকে প্রস্থান করতে উদ্যত দেখে শান্ত এবার মূল প্রসঙ্গে ফিরল। পেছন থেকেই হাঁক দিয়ে বলল, কাল কিন্তু কনসার্ট আছে, তুই কি যাবি? তুই না গেলে পুরো পরিকল্পনাটা মাঠে মারা যাবে। কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণে কেটিকে। কলরবের পা জোড়া থমকে গেল। ক্ষণিকের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ঘাড় ঘুরিয়ে বলল, অবশ্যই যাব। আমি এতটা সস্তা নই যে একটা চুত মারানির বেইমানির শোকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। আমাকে হারানোটা ওর ব্যর্থতা, আমার নয়। আর এই হারানোর যন্ত্রণায়ও সারা জীবন আফসোস করবে, করতেই হবে। ছুটি হওয়ার পর স্কুলের চত্বর পেরিয়ে দিয়াকে নিয়ে বের হলো নবনী। কিন্তু গেট দিয়ে বাইরে পা রাখতেই সে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। কালো রঙা কোট স্যুট পরে নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দিব্য তালুকদার। দিয়ার নজরই প্রথম পড়ল তার বাবার উপর। মাম্মা দেখো, পাপ্পা এসেছে। নবনী তড়িৎ দৃষ্টি ফেরালো। দিব্যের মুখে গম্ভীর্য। দিয়া প্রজাপতির মতো উড়ে গিয়ে দিব্যের কোলে ঝাঁপিয়ে পড়ল। দিব্যর গম্ভীর মুখটা মুহূর্তেই প্রসন্নতায় ভরে উঠল। দিয়াকে কোলে তুলে নিয়ে তার দুই গালে চুমু দিল। নবনী ধীর পায়ে ওদের কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে একরাশ প্রশ্ন। অবাক হয়ে শুধালো, আপনি এখানে এই সময়? দিব্য শান্তভাবে মাথা নাড়ল। আসলে আজ অফিসে কাজের চাপ কিছুটা কম, তাই ভাবলাম আমার প্রিন্সেস আর তার মাম্মাকে নিয়ে একটু ঘুরে আসে। নবনী আকাশ থেকে পড়ল। বাইরে গ্রীষ্মের তপ্ত রোদ্দুরে যেন আগুন ছড়াচ্ছে। গ্রীষ্মের এই কাঠফাটা রোদের সবার প্রাণ ওষ্ঠাগত। আর এই মানুষটা কিনা ঘুরতে যাওয়ার প্রস্তাব দিচ্ছে। দিব্য দিয়াকে সযত্নেই গাড়ির পেছনের সিটে বসিয়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নবনীর দিকে চাইল। কোমল স্বরে বলল, নবনী, কোনো সমস্যা? ওভাবে ঠায় দাঁড়িয়েছ যে, গাড়িতে এসো। দিয়া জানালা দিয়ে মাথা বের করে উচ্ছ্বসিত গলায় ডাকলো, হ্যাঁ হ্যাঁ মাম্মা, দ্রুত এসো। ওভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি? আজ কিন্তু অনেক মজা হবে। নবনী কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, এই ভর দুপুরে আপনি ঘুরবেন? কিন্তু কোথায়? চারিদিকে যে রোদের তেজ, এমনিতেই সবার নাজেহাল অবস্থা। দিব্য এবার চারপাশটা একবার খুঁটিয়ে দেখল। নবনীর কথা যে বর্ণে 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 সত্য তা সেই প্রথম অনুভব করলো। এসি রুমের ভেতরে অফিসের কাজ নিয়ে এতটাই বুধ হয়েছিল যে বাইরের প্রকৃতির এই রুদ্র রূপ তার খেয়ালই ছিল না। কিছুক্ষণ মৌন থেকে বলল, আসলেই তো, এত কিছু তো ভেবে দেখিনি। নবনী পরামর্শ দিল, আমরা বরং এখন বাড়ি ফিরে যাই। আপনার কি বিকেলের দিকে কিছুটা সময় ফাঁকা হবে না? দিব্য মৃদু হেসে সম্মতি জানালো। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, ঠিক আছে প্রিন্সেস, আমরা বরং বিকেলে বের হব। তবে এখন চলো, পাপ্পা তোমাকে আর মাম্মাকে আইসক্রিম খাইয়ে নিয়ে যাই। দিয়া খুশিতে মাথা নেড়ে সায় দিল। ওকে। গাড়ির সামনের সিটে দিব্যের পাশে নবনী আর পেছনের সিটে দিয়া বসেছে। মাঝ রাস্তায় একটি আইসক্রিমের দোকানের সামনে গাড়ি থামিয়ে দিব্য নেমে গেল। কিছুক্ষণ পর দুটো আইসক্রিম হাতে নিয়ে ফিরল সে। দিয়ার পছন্দের কোণ নিয়ে এসেছে, আর নবনীর জন্যও সেই একই আইসক্রিম। পুনরায় ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল দিব্য। নবনী আইসক্রিমের মোড়কটা খুলে এক অদ্ভুত দ্বিধায় পড়ল। দিব্যের পাশে বসে একা একা খাওয়াটা কেমন যেন দেখাচ্ছে। তাছাড়া দিব্য নিজের জন্য কেন কিছু আনলো না, সেই প্রশ্নটাও নবনীর মনে খচখচ করতে লাগলো। সংকোচ কাটিয়ে এসে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আপনি নিজের জন্য নিলেন না কেন? দিব্য ঘাড় ঘুরিয়ে একবার নবনীর পানে তাকালো, শান্ত গলায় শুধালো, আমাকে বলছো? নবনী মাথা নাড়ল। দিব্য সামনের রাস্তার দিকে দৃষ্টি স্থির করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আসলে আমি ড্রাইভ করছি তো, তাই। আমি না হয় বাড়ি গিয়েই খেয়ে নেব, তোমরা খাও। শোনো নবনী,
নবনী চট করেই দিব্যের মুখের দিকে তাকালো। দিব্য যখন কথার মাঝে বারবার তার নাম ধরে রাখে তখন নবনীর বুকের ভেতরে কেমন এক অদ্ভুত ভালো লাগার অনুরণ জাগে। সে নিচু স্বরে উত্তর দিল, জি। দিব্য স্টিয়ারিংয়ে হাত রেখে বেশ গম্ভীর গলায় বলল, তুমি আমাকে এভাবে আপনি, শুনুন, দেখুন এসব বলে আর কতদিন সম্বোধন করবে? আমার নামটাকে উচ্চারণ করা ভীষণ কঠিন। দিব্যের সরাসরি প্রশ্নে নবনী মুহূর্তের জন্য বিমূঢ় হয়ে গেল। দিব্যকে সে নাম ধরে ডাকবে? এও কি সম্ভব? মানুষটা আবার গো ধরে না বসলেই হয়। কোনো তর্কে যাওয়ার ঝুঁকি না নিয়েই সে নিশ্চুপ থাকলো। দিব্যের অস্থির চাহনি যখন পুনরায় তার উপরে স্থির হলো, নবনী বাধ্য হয়েই বলল, আপনার নাম ধরে ডাকা তো কোনোভাবেই সম্ভব নয়। কেন? আপনি বয়সে বড়। দিব্য একটু থেমে মেনে নেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ল। তা হয়তো ঠিক, তবে বিকল্প কিছু তো খুঁজে নিতে পারো। এভাবে আপনি, শুনুন বললে কেমন লাগে না? নবনী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মধুর বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজতেই সে চট করে নিজের হাতের আইসক্রিমটা দিব্যের সামনে ধরল। আপনি একটু নিন না, আমি ধরছি, আপনি ড্রাইভ করুন। দিব্য আর দ্বিরুক্তি করল না। এক কামড় দিয়ে পরক্ষণেই কপালে ভাঁজ ফেলে বলল, ধাত, একটা ভুল হয়ে গেল। এখন তুমি কি খাবে? আমি তো এটা একটু করে দিলাম। নবনীর মনে অবশ্য বিন্দুমাত্র সংকোচ জাগল না, বরং এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল। তবুও কৃত্রিম গম্ভীর্য বজায় রেখে বলল, আমি কিন্তু আপনাকে দেওয়ার আগে খেয়েছিলাম, আপনিও আমার এটুই খেয়েছেন। দিব্যের ঠোঁটের কোণের হাসিটা আরও চওড়া হলো। নবনী দেখল না। সে স্বাভাবিকভাবেই সে আইসক্রিম পুনরায় কামড় বসাতেই দিব্য লুকিং গ্লাসে তা দেখে চমকে উঠল। বলতে যাওয়া কথাটা না বলে নিজেকে সংবরণ করে নিল। নবনী পুরোনোয় আইসক্রিমটা দিব্যের মুখে ধরল। পেছন থেকে দিয়াও তার ছোট্ট হাত বাড়িয়ে দিয়ে বলল, পাপ্পা, দিয়ার থেকেও নাও। মাম্মা, তুমি পাপ্পাকে দিয়ারটা খাইয়ে দাও না। নবনী স্নিগ্ধ হেসে দিয়ার আবদার মেটালো। দিয়া উচ্ছ্বসিত হয়ে হাততালি দিয়ে উঠল। মাম্মা, তুমি একটু খাও, আমরা সবাই একসাথে খাচ্ছি। হাউ সুইট। ছোট দিয়ার চোখে মুখে খুশির ঝলক ঠিকরে পড়ছে। নবনী একটু খেয়ে আইসক্রিমটা দিয়াকে ফেরত দিল। দিয়া খিলখিল করে হাসতে শুরু করলো। দিব্যের বুকের ভেতরে এক গভীর প্রশান্তি অনুভব হলো। এই তো তার সাজানো পরিবার, এক সময় যা কেবল অলীক স্বপ্নই ছিল, আজ তা জীবন্ত। হঠাৎ দিব্য লক্ষ্য করলো মা মেয়ে চুপি চুপি একে অপরকে কি যেন বলছে আর হাসছে। সে কৌতূহলী হয়ে শুধালো, কি চলছে তোমাদের মধ্যে? দিয়া নিজের গাল দুটো হাত দিয়ে চেপে ধরে হাসতে হাসতেই বলল, পাপ্পা, তোমার নাক আর গালে আইসক্রিম লেগে গেছে। দিব্য লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো তার নাকের ডগায় আর গালের একপাশে আইসক্রিম লেগে আছে। নবনীও মুখ টিপে হাসছে। দিব্য ভ্রুকুচকে বলল, এটা কি তুমি ইচ্ছে করে করলে? ভেরি ব্যাড নবনী। নবনী প্রথমে হাসলেও দিব্যের কথা একটু কুকড়ে গেল। লোকটা কি তবে সত্যিই রাগ করলো? সে দ্রুত শাড়ির আঁচলটা একটু তুলে দিব্যের মুখের আইসক্রিমটুকু সযত্নে মুছে দিল। অপরাধী মুখে বলল, সরি, আসলে একটু মজা করছিলাম। দিব্য মুহূর্তের সুযোগে নবনীর হাতে থাকা আইসক্রিম থেকে সামান্য আইসক্রিম নবনীর গালে লেপে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। দিয়াও খিলখিল করে হেসে উঠল। আচমকা এই আক্রমণে নবনী পাথর বনে গেল। সে বিস্ময়ে হতভম্ব হয়ে চেয়ে রইল হাস্যরত দিব্য তালুকদারের দিকে। হাসলে মানুষটার এক গালে কি সুন্দর টোর পড়ে। এর আগে কখনোই দিব্যকে এমন হাসতে দেখেনি নবনী। কতটা স্নিগ্ধ আর প্রাণবন্ত লাগছে তাকে। একটি নির্মল হাসি যেন তার কঠিন গম্ভীর্যের আবরণটা নিমিষেই চুরমার করে দিয়েছে। নবনী ক্ষণিকের জন্য মোহবিষ্ট হলো। মনে হলো সে নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। দিব্যের এই হাসি মুখের মগ্নতা যেন তার হৃৎস্পন্দন থমকে দিল। দুপুর গড়াতে না গড়াতেই আকাশের মেজাজ বিগড়ে গেল। গুমোট ভাব কাটিয়ে আচমকাই শুরু হলো ঝড়ো হাওয়ার তাণ্ডব, সাথে বিদ্যুতের তীব্র চমকানি। জানালার বাইরে বড় বড় ফুটায় মুষলধারে বৃষ্টি নামতেই চারপাশ ঝমঝম শব্দে মুখরিত হয়ে উঠল। বাতাসের শোষ শব্দ। সেই যে বৃষ্টি শুরু হলো, থামার যেন কোনো নামই নেই। রাতে মৌনিতা রান্না করেছে ধোয়া ওঠা খিচুড়ি আর কষা গরুর মাংস। রাতের ডিনার টেবিলে আজ পুরো তালুকদার পরিবার সমবেত হয়েছে। খাবারের মোমো ঘ্রাণে চারপাশে মোমো করছে ঠিকই, কিন্তু আনন্দমহলের গুমট ভাবটা যেন কাটছেই না। নবনী আর মৌনিতা মিলে সবাইকেই খাবার বেড়ে দিচ্ছে।
দিনের বেলায় কলরব আর কায়েফের মধ্যকার সেই তিক্ত অপ্রীতিকর ঘটনাটি এখন আর কারোর অজানা নেই। সে খবর পৌঁছে গেছে আরশাদ তালুকদারের কানে। সচরাচর এমন বৃষ্টিমুখর দিনে খিচুড়ি আর মাংসের আয়োজন হলে কলরবই সবচেয়ে বেশি উৎসাহ দেখায়। কাব্য আর কলরব খেতে ভীষণ ভালোবাসে, অথচ আজ পুরো টেবিল জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করছে। আফতাব তালুকদার গম্ভীর মুখে এসে বসলেন। মাঝা বেগমও তার পিছু পিছু এসে দাঁড়ালেন। খাওয়ার মাঝপথে আরশাদ তালুকদার কায়েফের দিকে চেয়ে প্রশ্ন ছুড়লেন, কায়েফ, তোমার আব্বু বলেছিল তুমি নাকি আর ফিরে যেতে চাইছো না, দেশে নাকি স্থায়ী হয়ে বিজনেস করার মনস্থির করেছো? মুহূর্তের মধ্যে সবার উৎসুক দৃষ্টি কায়েফের উপরই স্থির হলো। কায়েফের হাতের গ্রাস থমকে গেল। সে মুখ তুলে অত্যন্ত শান্ত ও স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, জি চাচু, আমি আর বিদেশে ফিরতে চাচ্ছি না। আমার নিজের দেশেই মন টিকছে। কাব্য অস্থির হয়ে উঠল। এটা কোন ধরনের পাগলামি কায়েফ? ফিরবি না মানে কি? এভাবে মাঝপথে পড়াশোনা জলাঞ্জলি দিয়ে এই দেশে তুই কোন রাজ্য জয় করবি শুনি? বরদের উপস্থিতিতে কাব্যের এমন কড়া মেজাজ দেখে সে নিজেই কিছুটা দমে গেল। আরশাদ তালুকদার শান্ত স্বরে বললেন, দেখো কায়েফ, আমি তোমার সিদ্ধান্তকে ছোট করছি না, কিন্তু তোমার বাবাকে তোমাকে নিয়ে অনেক উচ্চ আকাঙ্ক্ষা আর স্বপ্ন আছে। আমার মনে হয় না এটা তোমার জীবনে কোনো ইতিবাচক সিদ্ধান্ত হবে। আর বড় জোরে কয়েকটা বছর তো ব্যাপার, তারপরেই তো দেশে ফিরবে। আরশাদ তালুকদারের কথার মাঝপথেই কায়েফ সপ্রতিভভাবেই প্রতিবাদে জানিয়ে উঠল, কিন্তু কয়েক বছর কেন চাচু? আমি আর একদিনের জন্য এই অনিশ্চয়তা বিলম্ব চাই না। আমি কাল থেকে নিজের প্রস্তুতি শুরু করব ভাবছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবং এ থেকে আমি এক চুলও নড়ব না। আফতাব তালুকদারের ধৈর্য সীমা ছাড়ালো। রাগে অগ্নিশিখা হয়ে তিনি টেবিল চাপড়ে গর্জে উঠলেন, সরিয়ে তোমার গাল লাল করে দিব আমি। দিন দিন বড্ড বেয়াদব হয়ে উঠছো। চাচুর সামনে কেউ এভাবে কথা বলে? কালকে আমার সাথে যে আচরণ করেছো তা আমি এখনো হজম করতে পারছি না। আরশাদ তালুকদার হাত বাড়িয়ে আফতাবকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি ধীরস্থির গলায় বললেন, আফতাব, থামো তো। ও যখন মনস্থির করে ফেলেছে তখন জোর করার প্রয়োজন কি? কিন্তু কায়েফ, হঠাৎ করে এমন সিদ্ধান্ত পেছনে আসল কারণটা কি? কায়েফ এক মুহূর্তের জন্য পাশে বসা কলরব আর নিজানার দিকে তাকালো। নিজানা তখনও বাকিদের মতো একরাশ কৌতূহল আর বিস্ময় নিয়ে ওর দিকেই চেয়ে আছে, অথচ কলরব সম্পূর্ণ নির্বিকার। সে নিজের মতো নিবিষ্ট মনে খেয়ে যাচ্ছে, যেন চারপাশের এই উত্তপ্ত বাক্য বিনিময় তার কানে পৌঁছাচ্ছেই না। কায়েফ নিচু স্বরে উত্তর দিল, আমার এখন মনে হচ্ছে চাচু, জীবনের কঠিন পরিশ্রমের চেয়ে কপালে থাকা ভাগ্যটা অনেক বেশি জরুরি। যদি কপাল বন্ধ হয় তবে হাজারো চেষ্টা আর শ্রম কোনো কিছু কাজে আসবে না। আমি আর মরিচিকার পেছনে দৌড়াতে চাই না। আমি ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তা আমি যে দেশে থাকি না কেন। আর সত্যি বলতে সবাইকে ছেড়ে একা থাকতে আমার বড্ড কষ্ট হয়। আম্মু যখন ফোনে কাঁদে তখন নিজের ভেতর অপরাধবোধ কাজ করে। মানুষের জীবনে তো কোনো গ্যারান্টি নেই, তাই আমি চাই জীবনের বাকি সময়টা এই চেনা মানুষগুলোর সাথে কাটাতে। ছেলের এমন আবেগপ্রবণ আর অদ্ভুত যুক্তি শুনে আফতাব তালুকদার পুনরায় ফেটে পড়লেন। জাস্ট শাট আপ কায়েফ। ভাইয়া দেখছো ওর অবস্থা? উর্দু আর অর্থহীন যুক্তিও তখন থেকে দিয়েই যাচ্ছে। এসব কোনো কাজের কথা হলো? কায়েফ আর তর্কে জড়ালো না। সে আচমকা বসা থেকে উঠে দাঁড়ালো। অত্যন্ত ঠান্ডা গলায় বলল, আমার খাওয়া শেষ, গুড নাইট অল। আফতাব তালুকদার রাগে কাঁপতে কাঁপতে বারবার পেছন থেকে ডাকলেন, কিন্তু কায়েফ কারোর বারণ না শুনেই ধীর পায়ে ডাইনিং রুমে বেরিয়ে গেল। আরশাদ তালুকদার আফতাবকে শান্ত করলেন, তবে বাড়ির প্রতিটি মানুষের মনে দুশ্চিন্তার কালো মেঘ জমে উঠল। কায়েফের মতো একজন মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে এমন হুটহাট আর অযৌক্তিক সিদ্ধান্ত কারোর মাথাতেই ঢুকছে না। কলরব এতক্ষণ চুপ থাকলেও সে ঠিকই বুঝতে পারল কায়েফের এই অস্থিরতার উৎস কোথায়। কিছুক্ষণ পর সেও নীরবে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে তালুকদার বাড়ির ডিনার টেবিলটা এক অসহ্য গুমট বিষণ্ণ নিস্তব্ধতায় ডুবে রইল। আজ দিয়ার চোখে মুখে উত্তেজনার শেষ নেই। ঘুমের চেয়েও তার কাছে বেশি আনন্দের হলো নবনী আর দিব্যের সান্নিধ্য। সচরাচর দিব্য বাড়ি ফেরার আগেই দিয়া ঘুমের দেশে পাড়ি জমায়, নয়তো দিব্য যখন কাজের ফাইলের গভীরে ডুবে থাকে তখন নবনী দিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আজ বৃষ্টির কারণে
ঘোরার পরিকল্পনা ধূলিসাৎ হলেও দিব্যকে পুরোপুরি বশ করে ফেলেছে তার ছোট্ট মেয়ে। দিয়ার করা হুকুম, আজ রাতে কোনো ল্যাপটপ বা অফিসের ফাইল খোলা যাবে না। আর মেয়ের হুকুম দিব্য তালুকদার অমান্য করবে? তা ভাবাই দুঃসাধ্য। নবনী ঘরে ঢুকতেই দিয়ার উচ্ছ্বসিত কণ্ঠস্বর শুনতে পেল। মাম্মা জলদি এসো, আমরা সবাই মিলে একসাথে ঘুমোবো। নবনী স্নিগ্ধ হেসে সম্মতি জানিয়ে বিছানায় গা এলিয়ে দিল। দিয়া নবনীকে মাঝখানে রেখে নিজে এক পাশে শুলো। নবনীর একটি হাতের উপরে মাথা রেখে পরম নিশ্চিন্তে সে যেন নিজের নিরাপদ আশ্রয় খুঁজে পেল। এবার হুকুম হলো দিব্যের ওপর। পাপাকে অবশ্যই তাদের দুইজনকে জড়িয়ে ধরে শুতে হবে। আজকাল নবনীর কোল ছাড়া দিয়ার চোখে ঘুম নামে না, আর নবনী অদ্ভুত এক মায়ায় দিয়াকে জড়িয়ে রাখে। দিয়াকে ছাড়া তার নিজেরও এখন জীবনটা বড্ড শূন্য বলে মনে হয়। নবনী দিয়ার দিকে কাত হয়ে শুতেই দিব্য তার পেছনে এক হাত নবনীর ওপরে বাড়িয়ে দিয়ে দিয়ার গায়ে বোলাতে লাগলো। দিব্যের উষ্ণ বুকের ছোঁয়া নবনীর পিঠে স্পর্শ করতেই তার সারা শরীরে এক মৃদু শিহরণ বয়ে গেল। দুজনের মাঝখানের দূরত্বটুকু যেন আজ মেঘমুক্ত আকাশের মতোই স্বচ্ছ ও বিলীন। দিব্যের হৃৎপিণ্ডের ধুকপুকানি নবনী নিজের শরীরে অনুভব করতে পারছে। নবনী ঘাড় ঘুরিয়ে দেখল দিব্য এক হাত মাথার নিচে দিয়ে এক মনে দিয়ার বকবকানি শুনছে। দিয়া তার স্কুলের কোনো এক তুচ্ছ ও অযৌক্তিক ঘটনা মহা উৎসাহে বর্ণনা করছে, আর দিব্য এমনভাবে মনোযোগ দিয়েছে যেন জীবনের শ্রেষ্ঠ কোনো জরুরি মিটিং চলছে। নবনী অবাক হয়ে ভাবতে লাগলো, এভাবে হাত পেতে থাকলে লোকটার কি কষ্ট হচ্ছে না? নবনী মৃদু স্বরে দিয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যে দিয়া ক্লান্ত হয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। দিয়া ঘুমিয়ে পড়তেই নবনী স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু যেই না সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে যাবে, অমনি তার বুকের ভেতরটা ধক করে উঠল। ডিম লাইটের নীলচে মায়াবী আলোয় ঘরটা তখন অপার্থিব ও স্নিগ্ধতায় ভরে আছে। সেই আবছা আলোয় সে দেখল দিব্যের গভীর দুটি চোখ অপলক দৃষ্টিতে তার দিকেই নিবদ্ধ। দিব্য মূলত নবনী আর দিয়ার এই মায়ামের অটুট বন্ধনই দেখছিল। ওদের খুশি দেখলে দিব্যের নিজের ভেতরেও এক অদ্ভুত তৃপ্তি কাজ করে। নবনীর অবাক চাহনি দেখে দিব্য মৃদু ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় শুধালো, কে? নবনী কিংকর্তব্য বিমূঢ় হয়ে মাথা নাড়ল, অস্ফুট স্বরে বলল, কিছু না। আপনি এখন হাতে কি ব্যথা করছে না আপনার? দিব্য আর কোনো কথা বাড়ালো না, সোজা হয়েই শুলো। নবনীও নিজেকে সামনে নিয়ে আড়ষ্টটা কাটিয়ে ছাদের দিকে মুখ করে শুলো। ঘর জুড়েই এখন পিনপতন নীরবতা। কেবল বাইরে বৃষ্টির রেশ আর ঘড়ির কাঁটার টিকটিক শব্দ সেই নিস্তব্ধতাটাকে আরও প্রগাঢ় করে তুলেছে। বাইরে প্রকৃতি শান্ত হলেও বিছানার দুই প্রান্তে থাকা দুটি অস্থির মন যেন উত্তাল সমুদ্রের মতো গুমড়ে মরছে। নবনী নিজের মনের অলিগলিতে এক গভীর দ্বিধা আর সংশয় বয়ে বেড়াচ্ছে। দিব্যের পরিবর্তন তাকে বরাবরই বিস্মিত করে। লোকটা এখন নবনীর সান্নিধ্য পছন্দ করে, তার সঙ্গ উপভোগ করে। একটু বোঝার মতো পরিপক্কতা নবনীর রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত কাছে থেকেও দিব্য কেন চূড়ান্ত দূরত্বটুকু ঘোচায় না? কেন তাকে একেবারে নিজের করে টেনে নেয় না? এই কেনর কোনো সুদূর উত্তর নবনীর জানা নেই। সে নিজের অবচেতন মনকে অনেক আগেই বুঝিয়ে ফেলেছে যে দিব্যকে তার আর পর বলে মনে হয় না। দিব্যর স্পর্শে এখন আর কোনো কুণ্ঠা নেই, বরং এক অবাধ্য মাদকতা আছে যা নবনীকে অদ্ভুত এক আবেশে আচ্ছন্ন করে রাখে। নবনী জানে দিব্য যদি আজ পূর্ণ অধিকার নিয়ে তাকে নিজের কাছে নিতে চায়, তবে সে হয়তো বাধা দেওয়ার শক্তিটুকুও খুঁজে পাবে না। কিন্তু দিব্যের চিন্তাধারা ভিন্ন। সে নবনীকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে চায় না। সে চায় না নবনী কেবল পরিস্থিতির চাপে পড়ে বা সামাজিক দায়বদ্ধতার খাতিরেই তাকে মেনে নিক। নবনীর মনের গহীনে যে তার জন্য একচিলতে ভালোবাসার অঙ্কুরোদ্গমন হয়েছে, দিব্যের সংবেদনশীল মন তা এখনও পুরোপুরি আঁচ করতে পারেনি। নবনী এমন কোনো ইঙ্গিত বা শব্দ খরচ করেনি যা থেকে দিব্য বুঝতে পারে যে তাদের সম্পর্কের বরফ গলে ঝর্ণা হতে শুরু করেছে। দিব্য ধৈর্যশীল এক নাবিকের মতো অপেক্ষা করছে নবনীর মন জয় করার। এই অপেক্ষার পথ যদি দীর্ঘ থেকে দীর্ঘতরও হয়, তবুও তার কোনো আক্ষেপ নেই। সে কোনো জোড়াতালি দেওয়া অসুস্থ সম্পর্ক বয়ে বেড়াতে চায় না। তপ্ত মরুভূমিতে দীর্ঘ তৃষ্ণার পর যদি এক পশলা শান্তির বৃষ্টি নামে, তবে সেই প্রতীক্ষাই তো সার্থক।
দিব্য সেই সার্থকতার জন্যই নিজেকে সংবরণ করে রেখেছে। যেদিন নবনী ধরা দেবে সেই দিন কোনো দ্বিধা অবশিষ্ট রাখবে না। বাইরে তখন ঝুমঝুম বৃষ্টির ছন্দে মুখরিত চারপাশ। প্রকৃতির সেই উত্তালতার শব্দের মাঝে নিজানার দ্বন্দ্বটা হঠাৎ করেই ছুটে গেল। আচ্ছন্নভাবেই মাঝের এক অদ্ভুত গোঙানির শব্দ তার কানে এসে বিঁধল। সে পাশে ফিরে কলরবকে খুঁজতে গিয়ে দেখল বিছানার ওই পাশটা শূন্য। গভীর রাতে ছেলেটা গেল কোথায়? পরক্ষণই আবারও সেই অস্ফুট কান্নার শব্দ, আর সেই সাথে এক উৎকট তপ্ত গন্ধ নিজানার নাসারঞ্জে আঘাত করল। সে ধরফর করে বিছানায় উঠে বসল। গন্ধটা নিকোটিনের, কিন্তু এই ফুপিয়ে কাঁদার শব্দটা কার? নিজানা বিছানা ছেড়ে পা রাখল মেঝেতে। ঘরে নিচে ডিম লাইট জ্বলছে। অন্ধকারের প্রতি এক জাতীয় ভীতি বা ফোবিয়া থাকায় সে কখনোই পুরোপুরি আলো নিভিয়ে শুতে পারে না। ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যেতেই নিজানা থমকে দাঁড়ালো। কাচের ওপাশে আবছা অন্ধকারে কলরবকে বসে থাকতে দেখা যাচ্ছে। নিজানা ভেবেছিল নিঃশব্দে ফিরে আসবে, কিন্তু বাতাসের ঝাপটা আসা সিগারেটের ধোঁয়ায় সে নিয়ন্ত্রণ হারিয়ে কেসে উঠল। সিগারেটের গন্ধে তার দম আটকে আসে। কাশির শব্দে কলরব চকিত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। নিজানা হাতের তালুতে মুখ চেপে ধরে দ্রুত ফিরে আসতে উদ্যত হতেই কলরবের ভারী কণ্ঠস্বর কানে এলো। পালিয়ে যাচ্ছিস কেন? দেখে ফেলেছিস যখন, তখন বাকিটা ও কর। নিজানার পিত্তি জ্বলে উঠল। সে বিরক্তি নিয়ে ব্যালকনিতে পা রাখল। পা রাখতেই বৃষ্টির শীতল হাওয়া তার সর্বাঙ্গে এক শিশিরানি শিহরণ জাগিয়ে তুলল। ঝড়ো বাতাসের ঝাপটায় বেলকুনির অর্ধেকটাই ভিজে একাকার। কলরবের পরনের পোশাকও বোধহয় ভিজে সপসপে হয়ে আছে। সে হাত পা ছড়িয়ে সেখানে বসে আছে। নিজানা আবারও কাশির দমন সামলে নিয়ে কর্কশ স্বরেই বলল, বন্ধ করো ওটা, আমার কষ্ট হচ্ছে। কলরব যেন নিজানার আর্তনাদ শুনতেই পেল না, বরং একরাশ অবজ্ঞা নিয়ে জ্বলন্ত সিগারেটে পুনরায় টান বসালো সে। নিজানা অবশ্য অবাক হলো না। এই নিষ্ঠুর উদাসীনতা এখন কলরবের ভূষণ। সে ধীর পায়ে কলরবের খুব নিকটে ঠিক মুখোমুখি হয়ে বসল। নিজানা হুট করে কলরবের হাঁটুর উপরে রাখা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনের আলোয় এক তরুণীর মুখাবয়ব পুরো স্ক্রিন জুড়ে জ্বলজ্বল করে উঠল। কলরব ফোনটা কেড়ে নেওয়ার কোনো চেষ্টাই করল না, বরং এক অদ্ভুত নির্লিপ্ততায় চেয়ে রইল। নিজানা বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে থাকার পর কলরব ভাঙা গলায় বলল, ওটা ইরা। নিজানা ফোন থেকে দৃষ্টি সরিয়ে কলরবের পানে চাইল। আবছা নীলচে আলো আর অন্ধকারের মিশেলে ছেলেটাকে ভীষণ বিধ্বস্ত আর পরাজিত কোনো সৈনিকের মতো লাগছে। নিজানা শান্ত স্বরেই শুধালো, তোমার কেন সবসময় মনে হয় যে আমি তোমাকে কষ্ট পেতে দেখলে আনন্দ পাই? কলরব এক চিলতে বিষাদ মাখা হাসলো, পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তুই এনজয় করিস না? আমার এই দশা দেখে কি তুই খুব কষ্ট পাস নাকি? কষ্ট না পেলে অন্তত অন্যের যন্ত্রণায় আমি উল্লাস করি না। আমি তোমার মতো নই। কলরব মাথা নেড়ে সায় দিল, ঠিক বলেছিস, তুই একদম আমার মতো নোস। তুই আর আমি সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটো মানুষ। আমাদের চিন্তা চেতনা, রুচি আর আচার আচরণ সবই আলাদা, তাই কোনো মিল নেই। আমাদের মিল হওয়া সাজে না। নিজানা পুনরায় ফোনের ছবিটির দিকে তাকিয়ে মন্তব্য করল, মেয়েটা সত্যিই খুব সুন্দর। তোমার রুচি ভালো বলতেই হবে, তবে মেয়েটার রুচি ভীষণ খারাপ। কলরবের ঠোঁটের কোণে আবারও সেই ম্লান হাসির রেখা ফুটে উঠল। নিজানা মুহূর্তকাল চুপ থেকে সরাসরি প্রশ্ন করল, কেন ছাড়লো তোমায়? আমি পুরোটা জানি না। বাইরে তখন উন্মুক্ত প্রকৃতির তাণ্ডব চলছে। ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির ঝাপটা বেলকনির ভিতরে আছড়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। সেই হিমেল হাওয়ায় শরীর অবশ করা কাঁপন জাগছে। থেকে থেকে বিদ্যুতের তীব্র চমকানি রাতের জমাট অন্ধকারকে চিরে দিয়ে এক অদ্ভুত বিভীষিকার জন্ম দিচ্ছে। নিজানা ভেবেছিল কলরব হয়তো সত্যিটা এড়িয়ে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে দীর্ঘ এক নিস্তব্ধতার পর কলরব ভাঙা গলায় বলতে শুরু করলো, আমার আগে থেকে ওর জীবনে একজন ছিল, কোনো এক কারণে ওদের বিচ্ছেদ হয়েছিল, কিন্তু ইরা ওকে খুব ভালোবাসত। কিছুতেই ভুলতে পারছিল না সেই স্মৃতি। ঠিক সেই সময় আমি ওর জীবনে আসি। কয়েকটা দিন পাগলের মতো পিছে ঘুরেছিলাম বলে হয়তো আমায়ও সত্যি পাগল ভেবে বসেছিল। আসলে ওই ছেলেটাকে ভোলার জন্য ও আমায় কেবল একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু শেষমেশ ও আর পারেনি। বিয়ের ঠিক আগের দিন যখন ওই ছেলেটা ফিরে এসে ক্ষমা চাইল, এরা এক মুহূর্তও ভাবেনি। আমাকে কেবল একটা সরি বলে ওর পুরনো ভালোবাসার কাছে ফিরে গেল।
কারণ আমাকে কোনোদিন ভালোই বাসেনি। বলেই কলরব গা দুলিয়ে হাসতে লাগলো। সেই হাসি কোনো আনন্দের নয়, বরং এক বুক বিষাদের আর্তনাদ। নিজানা স্তব্ধ হয়ে গেল। কলরব এবার অস্থির হয়ে এদিকে ওদিকে তাকাতে লাগলো। আমি আজ তো একটা বলদ, বুঝলি? সবসময় ভুল সিদ্ধান্তই নিই। তোকে বিয়ে করাটাও ছিল আমার জীবনের একটা মস্ত বড় ভুল। আমার মাথার ভেতরটা এখন ভোঁ ভোঁ করছে, চারপাশটা অসহ্য ঠেকছে। আমি ঠিক কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। মরে গেলেও বোধহয় শান্তি পেতাম, কিন্তু সেটুকু করার সাহসও নেই আমার। তুই বল না নিজানা, একটু স্বস্তি পাওয়ার জন্য আমার এখন ঠিক কি করা উচিত? একটা আইডিয়া দে তো।